আসসালামু সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026 এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল সবগুলো ম্যাচ শেষ হয়ে গিয়েছে। অলরেডি সেমিফাইনালের একটা ম্যাচও শেষ হয়ে গিয়েছে। গতকালকে রাত্রে স্পেন এবং ফ্রান্সের যে খেলাটি ছিল সেখানে স্পেন 2-0 গোলে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছে। প্রথম সেমিফাইনাল সরাসরি চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আজকে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ, যে দুটি দল মাঠে নামছে বাংলাদেশ সময় রাত 1টায়। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুইটা হেভিওয়েট টিম আজকে মাঠে নামবে। যদিও রোড টু ম্যাপ ইংল্যান্ডের থেকে আর্জেন্টিনারটা কিছুটা সহজ ছিল, স্বাভাবিক অর্থে বলতে পারি। যদি আমরা টিমগুলোর কথা চিন্তা করি সেই হিসেবে ইংল্যান্ডের তুলনায় আর্জেন্টিনার রোড টু ম্যাপ টু সেমিফাইনালটা কিছুটা সহজ ছিল। তাই আজকে হয়তো বড় পরীক্ষার মুখে পড়তে হতে যাচ্ছে আর্জেন্টিনার টিমকে। আমার কাছে অলরেডি প্রেডিক্টেড লাইন আপটা চলে এসেছে। ইংল্যান্ডের গোলকিপার পজিশনে জর্ডান পিকফোর্ড থাকছেন। ইংল্যান্ডের টিমে তিনি ফার্স্ট গোলকিপার চয়েস হিসেবে এই বিশ্বকাপ খেলেছেন এবং সবগুলো ম্যাচে তিনি গোলকিপার পজিশনের দায়িত্ব সামলেছেন। রাইট ব্যাক পজিশনে কোয়ানসা থাকছে, কারণ রিচ জেমস ইনজুরির কারণে ছিটকে গিয়েছিল, সেখানে কোয়ানসাকে দিয়ে শুরু করাবে টমাস টোকেল। লেফট ব্যাক পজিশনে নিকো ওরিয়েলি থাকছে এবং সেন্টার ব্যাক ডু হিসেবে জন স্টোনস এবং মার্ক গুইহি, এই দুজনকে দেখা যাবে। দুজনই ম্যানচেস্টার সিটির সেন্টার ব্যাক ডুও। প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা আছে, স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারতেছেন আজকে আর্জেন্টিনার জন্য বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে ইংল্যান্ড টিমের হাইটটা। কারণ কনসা, নিকো এরিয়েলি, জন স্টোনস এবং মার্ক গুয়েহি প্রত্যেকের যে হাইট আছে সেখানে আর্জেন্টিনাকে বড় বাধা হয়ে দাঁড়াবে। আর্জেন্টিনার যে সেট পিস থেকে হেডিং এর মাধ্যমে গোলগুলো বা কর্নার থেকে যে গোলগুলো করেছে সেইখানে মিডফিল্ড ডিক্লিয়ান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসন মিডফিল্ডে শুরু করে এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে জুড বেলিংহাম খেলছে। ইংল্যান্ডের এই টিমটার এক্স ফ্যাক্টর বলা হয়ে থাকে জুড বেলিংহামকে। কেন আমি বিশ্লেষণ পরে করছি। লেফট উইং ফরওয়ার্ড হিসেবে থাকছে অ্যান্টোনিও গর্ডন এবং রাইট উইং ফরওয়ার্ড হিসেবে বুকায়ো সাকাকে দিয়ে শুরু করতে পারেন। যদিও ননি মাদুয়োকে বেশ কিছু ম্যাচ আগে শুরু করেছিল, তবে ননি মাদুয়োকের ম্যাচের পারফরমেন্স সেরকম ছিল না, সেই ক্ষেত্রে হয়তো আজকে বুকায়ো সাকা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে। স্ট্রাইকার পজিশনে বর্তমান বিশ্বের সেরা স্ট্রাইকার হ্যারি কেইন থাকছে। অপরদিকে যদি আমি আর্জেন্টিনার টিমের কথা বলি, আর্জেন্টিনার টিমে ইনজুরির কারণে হয়তো ডিপলকে আজকে মাঠে দেখা যাবে না, তাছাড়া বাকি টিমটা সেম হতে পারে। গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক পজিশনে নোহাইল মলিনা এবং লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো শুরু করছে, কারণ ফেকুন্দা মাকোনা লেফট ব্যাকে খেলেছিল, সেখানে ইনজুরির কারণে তিনি ছিটকে যাওয়ার পর থেকে নিকোলাস তাগলিয়াফিকো সেই দায়িত্বটা সামলাচ্ছেন। সেন্টার ব্যাক ডো হিসেবে কুতি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ, এই দুজনকেই দেখা যাবে। মিডফিল্ডার পজিশনে হয়তো আর্জেন্টিনা আজকে একটা মিডফিল্ডার বাড়াতে পারে। সেখানে লেনার্দো পারাদেস, এনজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টারের সঙ্গে নিকো গঞ্জালেসকে অ্যাড করানো হতে পারে। নিকো গঞ্জালেস নরমালি লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার এই পজিশনগুলোতে খেলে থাকে, তাহলে সেই হিসেবে আজকে হয়তো লেফট মিডফিল্ডার পজিশনে তাকে দেখা যেতে পারে। এবং স্ট্রাইকার অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড হিসেবে হয়তো লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজকে দিয়ে শুরু করবে কোচ লিওনেল স্কলানি। এবার চলে আসি আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের টোটাল হেড টু হেড নিয়ে। টোটাল আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের হেড টু হেড ম্যাচ খেলা হয়েছিল 6টি। সেখানে ইংল্যান্ডের জয় আছে 4টি ম্যাচে, আর্জেন্টিনার জয় 1টি ম্যাচে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। স্ট্যাটসের যদি বিচার করি তাহলে এই দিক থেকে ইংল্যান্ড অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ যদি আমি পার্সেন্টেজের কথা বলি তাহলে হয়তো 80% ইংল্যান্ডের জয়ের চান্সেস আছে এইখানে, আর আর্জেন্টিনার জয়ের চান্সেস 20%। টোটাল গোল স্কোর হয়েছিল 18টি, সেখানে ইংল্যান্ডের গোল সংখ্যা 11টি এবং আর্জেন্টিনার গোল সংখ্যা 7টি। এবার চলে আসি আর্জেন্টিনার এই বিশ্বকাপে প্লেয়ার স্ট্যাটস নিয়ে। কে কত গোল করেছে বা কন্ট্রিবিউশন দলের প্রতি কার কতটুকু ছিল। লিওনেল মেসি এগিয়ে আছে গোলের দিক থেকে, তিনি এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে টোটাল 8টি গোল করেছে, 2টা অ্যাসিস্ট আছে তার কাছে। জুলিয়ান আলভারেজ 1টি গোল করেছে, সেটা গত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে যারা খেলাটি দেখেছেন সেখানে তার 1টি গোল ছিল। লিসান্ড্রো মার্টিনেজ 1টি গোল করেছে, কুটি রোমেরো 1টি গোল করেছে এবং ম্যাক অ্যালিস্টারের গোল সংখ্যা 1টি এবং লাউটারো মার্টিনেজ পেনাল্টির মাধ্যমে 1টি গোল করেছিল এবং লাস্ট ম্যাচে আরো 1টি গোল করে তার গোল সংখ্যা এখন 2টি। যদি আমি এবার ইংল্যান্ডের প্লেয়ার স্ট্যাটস নিয়ে কথা বলি, হয়তো আপনারা সংখ্যাটা কিছুটা বেশি দেখতে পারবেন, কারণ ইংল্যান্ডের যে প্রথম দুইজন গোল স্কোরার আছে দুজনের গোল সংখ্যা সমান। হ্যারি কেন এই বিশ্বকাপে গোল করেছে 6টি এবং তার সঙ্গে সঙ্গে আছে জুড বেলিংহাম, তার গোল সংখ্যা এই বিশ্বকাপে 6টি। যদিও তিনি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে অথবা শ্যাডো স্ট্রাইকার পজিশনে খেলে থাকছেন, সেই ক্ষেত্রে তার গোল সংখ্যা এবার 6টি। খুবই অ্যামেজিং একটা ব্যাপার ইংল্যান্ড সমর্থকদের জন্য, কারণ আপনারা যখন আপনার স্ট্রাইকার ছাড়া এমন একজন মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারের কাছ থেকে 6টা গোল পাবে, সেই টিমে ব্যালেন্সের জায়গাটা অনেক বেশি ভারসাম্য চলে আসে। কারণ আপনি স্ট্রাইকারের থেকে যদি গোল নাও পান, আপনার অ্যাটাকিং মিডফিল্ডার আপনাকে গোল বের করে দিচ্ছে এবং ম্যাচ জিতিয়ে বের করছে। অ্যান্টোনিও গর্ডন এই বিশ্বকাপে কোনো গোল করতে পারেনি, তবে তার অ্যাসিস্ট আছে 2টি। বুকায়ো সাকাও কোনো গোল করতে পারেনি, তারও অ্যাসিস্ট আছে 2টি। মার্কাস রাশফোর্ড 1টি গোল করেছে, কোনো অ্যাসিস্ট নেই।
এবার চলে আসি আজকের ম্যাচের প্রিভিউ নিয়ে। আজকের ম্যাচে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচে শক্তিশালী জায়গাগুলো কি কি আর উইক জায়গাগুলো কি কি আছে। ইংল্যান্ডের এই বিশ্বকাপে সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে ইংল্যান্ডের মিডফিল্ড। যারা প্রিমিয়ার লিগে খেলা দেখে থাকেন, ডেক্লিয়ান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম যদিও স্প্যানিশ লিগে খেলে, তারপরেও যারা তার খেলা দেখেছেন অলরেডি জানেন তিনি ইংল্যান্ড টিমের জন্য কত বেশি কন্ট্রিবিউশন করে ফেলেছে অলরেডি। ডেক্লিয়ান রাইস আর্সেনালের হয়ে এই ইউসিএল ফাইনাল খেলেছে। এলিয়ট অ্যান্ডারসন নটিংহ্যাম ফরেস্টের প্লেয়ার, তিনি এই খুব রিসেন্ট টাইমে ম্যানচেস্টার সিটিতে সাইন করেছে। স্বাভাবিক অর্থে আপনারা বুঝতে পারতেছেন ম্যানচেস্টার সিটিতে যখন একটা প্লেয়ার সাইন করে 120 মিলিয়নে, তার কি পরিমাণ ক্যাপাবিলিটি আছে এবং দলের জন্য তিনি কতটা কন্ট্রিবিউট করতে পারবে সেটা অনুযায়ী 120 মিলিয়নের একটা প্লেয়ার মিডফিল্ডের দায়িত্ব সামলাচ্ছে। অপরদিকে যদি জুড বেলিংহামের কথা বলি, বাড়িয়ে বলার কিছু নেই, আজকের ম্যাচে হয়তো আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে জুড বেলিংহাম। কারণ আর্জেন্টিনা যে ডিফেন্স লাইনটা খেলে থাকে, কুটি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ, তারা অনেকটা হাই লাইন ডিফেন্স খেলে থাকে এবং অ্যাটাকিং মুভমেন্টে খেলে থাকে, বল রিকভারির ক্ষেত্রে বলেন, আপনারা যে কোনো দিক থেকে বলেন। কারণ আর্জেন্টিনা এই বিশ্বকাপে যে কয়টা গোল খেয়েছে তার মধ্যে 60 to 70% গোল তারা কাউন্টার অ্যাটাক ফুটবলের মাধ্যমে খেয়েছে। সেই ক্ষেত্রে বলাই বাহুল্য তাদের ডিফেন্স লাইনটা ভাঙাটা জুড বেলিংহামের জন্য অনেক সহজ হতে যাচ্ছে আজকে। কারণ আপনি যখন হ্যারিকেনের জায়গা খেলা যখন দেখে থাকবেন, হ্যারিকেন নর্মালি কিছুটা ট্র্যাক ব্যাক করে খেলে থাকে। তিনি এই বর্তমান ফুটবল বিশ্বে যদি সেরা সেন্টার ফরওয়ার্ড হয়ে থাকে একজন, তার মধ্যে হ্যারিকেন সবচেয়ে উপরের তালিকায় থাকবে। সেন্টার ফরওয়ার্ড এবং স্ট্রাইকার দুইটা পজিশন আলাদা। সেন্টার ফরওয়ার্ডরা নর্মালি নিচে নামবে, সেকেন্ড স্ট্রাইকারের পজিশনে যাবে, মিডফিল্ডে যাবে, বল ক্যারি করবে, এরপরে বল ডেলিভারি করবে, সেখান থেকে অ্যাসিস্ট এবং গোল দুইটার চান্স ক্রিয়েট করবে এবং সুযোগ পেলে গোলও করবে। কিন্তু স্ট্রাইকারের যদি আমি এক্সাম্পল দিই, স্ট্রাইকার হচ্ছে আর্লিং হালান্ড। যারা আর্লিং হালান্ডের খেলা দেখেছেন, অথবা স্ট্রাইকার পজিশনে এই বছর কে খেলেছে, সাইবারি খেলেছে, ইসমাইল সাইবারি, তারা মূলত স্ট্রাইকার পজিশনে খেলে থাকে। অপরদিকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে যে পারফরমেন্স দেখিয়েছে সেটা মূলত সেন্টার ফরওয়ার্ড পজিশন, যারা নিচে নেমে একটু ট্র্যাক ব্যাক করে বল ক্যারি করে তারপরে দলের জন্য ভূমিকা রাখতে চায়, সেরকম খেলোয়াড়। এখন এইখানে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় বাধা হবে কেন জুড বেলিংহাম। হ্যারিকেন যখন ট্র্যাক ব্যাক করে, হ্যারিকেন নর্মালি একটা ডিফেন্স নিয়ে তারপরে ট্র্যাক ব্যাক করে নিচে নেমে চলে আসে। যখন আর্জেন্টিনার যে দুইটা ডিফেন্স লাইনের প্লেয়ার আছে, একজন লিসান্ড্রো মার্টিনেজ এবং কুটি রোমেরো অনেক বেশি অফেন্সিভ ফুলব্যাক, অফেন্সিভ সেন্টার ব্যাক। কারণ কুটি রোমেরো অ্যাটাকিং ফুটবলটা বেশি খেলে থাকে, বল স্ট্রাইকারের পা থেকে বল কেড়ে নেওয়া অথবা ট্যাকেলের মাধ্যমে বল ক্লিয়ার করা, এইসব কাজগুলো তিনি ভালো করে থাকে। ওয়ান কাইন্ড অফ দলের জন্য একটা ভালো, আবার একটা দিক থেকে খারাপ। খারাপ কেন হতে পারে? ইংল্যান্ডের ক্ষেত্রে খারাপ হতে পারে, কারণ হ্যারিকেন যখন বল ট্র্যাক ব্যাক করে নিয়ে আসবে, হয়তো কুটি রোমেরো তার সঙ্গে সঙ্গে আরেকটু নিচে চলে আসবে। সেখানে যখন কুটি রোমেরো নিচে চলে আসবে, লিসান্ড্রো মার্টিনেজ একা হয়ে যাবে। সেখানে জুড বেলিংহাম যদি কুটি রোমেরোর যে ছেড়ে যাওয়া জায়গাটা, যে জায়গাটা ফাঁকা পড়ে গিয়েছে, সেখানে যদি নিজেকে পারফেক্ট পজিশনিং করে নিতে পারে, তাহলে হয়তো গোল করার জন্য খুব সহজভাবে সুযোগ তৈরি করে নিতে পারবে। আপনারা অলরেডি যে কয়টা ম্যাচ দেখেছেন, জুড বেলিংহাম যে কয়টা গোল করেছে, প্রত্যেকটা গোল হ্যারিকেন ট্র্যাক ব্যাক করে নিচে নেমেছে, সেইখান থেকে তিনি স্ট্রাইকারের পজিশনে গিয়ে সেখানে গোল করেছে। আজকে পারাদেসের জন্য অনেক বড় একটা কাজ হতে যাচ্ছে, কারণ পারাদেস যদি সেই জায়গাটায় বড় ভূমিকা রাখতে পারে, তাহলে হয়তো কুটি রোমেরোকে সেই জায়গা থেকে উপরে উঠে আসতে হবে না। কুটি রোমেরোর জায়গায় যদি পারাদেস হ্যারিকেনের সঙ্গে ট্র্যাক ব্যাক করে চলে আসে, সেইখানে হয়তো জুড বেলিংহামের জন্য ফাঁকা স্পেস পাওয়াটা একটু কঠিন হবে। কারণ আপনার সেন্টার ব্যাক দুইটা জায়গা মতোই আছে, যেখানে পারাদেস হ্যারিকেনের সঙ্গে নিচে নেমে গেলে বেলিংহামকে হয়তো কুটি রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ দুইজনের বাধা পেরিয়ে তারপরে গোল করার সুযোগ তৈরি করতে হবে। সেখানে এটা তার জন্য একটা বড় কাজ হতে যাচ্ছে লিওনার্দো পারাদেসের জন্য। এই মুহূর্তে লিওনার্দো পারাদেস এই বিশ্বকাপে যে পারফরমেন্স দেখিয়েছে, খুবই অনবদ্য পারফরমেন্স করেছে। আপনারা যারা ইজিপ্টের সঙ্গে ম্যাচটা দেখেছেন অথবা সুইজারল্যান্ডের সঙ্গে ম্যাচটা দেখেছেন, মূলত তাকে শিল্ড বলা হচ্ছে। আর্জেন্টিনা যে ডিফেন্স লাইনটা আছে, এটার উপরে যে একটা পজিশন আছে, যাকে ডিফেন্সিভ মিডফিল্ডার বলা হয়, ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা আর্জেন্টিনার ব্যাক লাইনের শিল্ড হয়ে দাঁড়িয়েছেন লিওনার্দো পারাদেস। এখানে আজকে তার অনেক বড় একটা ভূমিকা হতে যাচ্ছে। এখন চলে আসি ইংল্যান্ড টিমের সবচেয়ে উইক পজিশন কোনটা। ইংল্যান্ড টিমের সবচেয়ে উইক পজিশন হতে যাচ্ছে আজকে তাদের ডিফেন্স লাইন। কারণ হয়তো আপনারা অনেকে বলতে পারেন ইংল্যান্ডের ডিফেন্স লাইনে অনেক প্লেয়ার গুলো আছে যাদের হাইট অনেকটা বেটার আছে আর্জেন্টিনা প্লেয়ারের থেকে। অবশ্যই ল্যাটিন প্লেয়ারদের থেকে ইউরোপিয়ান প্লেয়ারদের হাইট অনেক বেশি বেটার হয়ে থাকে। যেখানে ইংল্যান্ডের ডিফেন্স লাইন জন স্টোনস আছে, মার্ক গুই আছে, কনসা আছে এবং নিকো ওরিয়েলি আছে। এইখান থেকে হয়তো হেডের মাধ্যমে আর্জেন্টিনার গোল বের করাটা অনেক বেশি কষ্ট হতে পারে। তবে যখন
যখন আপনার টিমে ডিফেন্স গুলো একটু বেশি লম্বা হয়ে থাকবে, সেখানে বল ট্র্যাক করে অথবা লিওনেল মেসির জন্য জায়গা বের করাটা একটু বেশি সহজ হয়ে থাকে, কারণ তিনি মূলত যে ছোট পাসগুলো দিয়ে খেলে থাকেন, সেখানে যারা হাইটে কম ডিফেন্ডার আছে তারা তার প্লেয়ারদের সাথে সাথে অথবা ম্যান মার্কিংটা ভালো করে থাকে, যদি লম্বা প্লেয়ারদের কথা বলি তাদের থেকে একটু বেটার করে থাকে। এখন চলে আসি আর্জেন্টিনা টিমের বর্তমান সময়ে সবচেয়ে স্ট্রং জায়গা কোনটা আর সবচেয়ে উইক জায়গা কোনটা। আর্জেন্টিনা টিমের স্ট্রং জায়গা সেরকম ভাবে বলা যাচ্ছে না, কারণ এই কয়টা ম্যাচ আমরা যে দেখেছি সেখানে হয়তো মেন্টালিটির কারণে তারা এই ম্যাচগুলো জিততে পেরেছে, তাছাড়া এমন কোনো পারফরমেন্স তারা দেখাতে পারেনি যেখান থেকে আমরা বিবেচনা করে বলতে পারি আর্জেন্টিনা টিমের কোনো স্ট্রং পজিশন আছে। এক লিওনেল মেসি যতটুকু নিজের দলের জন্য করেছে অথবা নিজের জন্য করেছে, সেখান থেকে বলা যাবে হয়তো ফরওয়ার্ড লাইনটা আজকে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় ভরসার জায়গা হতে পারে। যদি মিডফিল্ডের কথা বলি, এই বছর ছন্নছাড়া মিডফিল্ড দেখতে পেরেছি আমরা আর্জেন্টিনার টিমে। এনজো ফার্নান্দেজের আগের পারফরমেন্স দেখতে পারিনি, চেলসিতে সাইনিং করা অথবা লাস্ট ইয়ার চেলসিতে যে পারফরমেন্স তিনি করেছেন সেখানে তিনি অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকছেন। সেই হিসেবে হয়তো তার খেলার পজিশন চেঞ্জ হয়েছে। ম্যাক অ্যালিস্টার আগের বছরের পারফরমেন্সের থেকে এই বছরের পারফরমেন্স খুব একটা ডিফারেন্স নেই, হয়তো তিনি দু একটা গোল করেছে। আপনারা গোলের বিবেচনা করলে তো মিডফিল্ডারদের যথার্থ একটা দিক বের করতে পারবেন না, কারণ ম্যাক অ্যালিস্টারের মূল কাজ ছিল মিডফিল্ড অর্কেস্ট্রেট করা অথবা বল পজিশনিং ধরে রাখা, সেখানে তিনি খুব একটা সফল হতে পারেনি এই বছর। তবে সারপ্রাইজ প্যাকেজ হতে যাচ্ছে নিকো গঞ্জালেস, কারণ নিকো গঞ্জালেস আজকে হয়তো উইং ফরওয়ার্ডটা ধরে আর্জেন্টিনাকে ভালো একটা সাফল্য এনে দিতে পারে। যেখানে লিওনেল মেসি হয়তো রাইট উইং ফরওয়ার্ডের জায়গাটা থেকে আর্জেন্টিনাকে হেল্প করতে পারে, সেখানে নিকো গঞ্জালেস হয়তো লেফট উইং ফরওয়ার্ডের জায়গাটা থেকে আর্জেন্টিনাকে কিছুটা হেল্প করতে পারে। আর জুলিয়ান আলভারেজকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, হয়তো তিনি যদি তার নিজের সেরা ফর্মে থাকতে পারে আজকে আর্জেন্টিনার জন্য তিনি ভালো একটা রেজাল্ট বের করে আনতে পারবে। কিন্তু যদি আর্জেন্টিনা তাদের এই পুরোনো খেলা এই বিশ্বকাপ জুড়ে যে খেলেছেন লিওনেল মেসিকে বল দেওয়া বাকি কাজ লিওনেল মেসি করে নিবে, এই চিন্তা ভাবনা থেকে যদি বের হয়ে না আসতে পারে তাহলে হয়তো আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ মিশন এখান থেকেই শেষ হতে যাচ্ছে। আমি প্রেডিকশন নিয়ে সেরকম ভাবে কিছু বলবো না। আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ডের জন্য আজকে ম্যাচটা খুব একটা সহজ হবে না, তবে ইংল্যান্ড ম্যাচটা শেষ বাঁশি বাজার সময় ম্যাচটা জিতে নিতে পারে। ইংল্যান্ড হয়তো আজকে 2-1 ব্যবধানে ম্যাচটা জিতে নিতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে ম্যাচটা খুব বেশি গোল স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে না, কারণ আর্জেন্টিনা যদি একটা গোল করতে পারে, তারা যে ডিফেন্সিভ মুডে খেলাগুলো খেলে থাকছে এই বিশ্বকাপে, সেখান থেকে আমার মনে হয় না আর্জেন্টিনার পক্ষে 2টা বা 3টা গোল দেওয়া সম্ভব আছে। তাছাড়া যদি ইংল্যান্ড আগে একটা গোল করতে পারে, ইংল্যান্ডের মিডফিল্ড যথেষ্ট ভালো, অ্যাটাকিং ফরওয়ার্ড লাইনটাও যথেষ্ট ভালো, সেখানে হয়তো আর্জেন্টিনার জন্য বড় একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে ইংল্যান্ডের আজকের মিডফিল্ডার অথবা ফরওয়ার্ড লাইনটা। আমার মনে হয় আর্জেন্টিনা আজকে বিশ্বকাপ মিশন শেষ হতে যাচ্ছে, আর্জেন্টিনা হয়তো ম্যাচটা 2-1 ব্যবধানে হেরে যেতে পারে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো ধরনের মতামত জানাতে পারেন ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।